দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তাহলে কার ক্ষমতা বেশি মোদিজি? 10 কোটি মানুষ না বিজেপির জমিদার বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, তৈরি থাকো। বাংলার রাজনীতিতে এই মুহূর্তে উন্নয়ন বা নীতির লড়াই নয়, এটা ক্ষমতার নগ্ন প্রদর্শন বনাম গণতন্ত্রের অস্তিত্বের প্রশ্ন। একদিকে কেন্দ্রীয় সংস্থা বাহিনী, মিথ্যে আর নাটকীয়তা, অন্যদিকে রাজ্যের মাটি, স্মৃতি, আবেগ আর সংগঠনের শক্তি। ডাবল ইঞ্জিনের ধোঁয়াশা, অনুপ্রবেশের ভাওতা, সংস্কৃতির অপমান আর প্রশাসনিক অপব্যবহারের এই খেলায় একটাই প্রশ্ন সামনে আসে, বাংলা কি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে, নাকি দিল্লি স্ক্রিপ্টে সব লেখা থাকবে? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। बीजेपी ने अपने दम पर पूर्ण बहुमत हासिल किया। फिर अमित भाई के नेतृत्व में देश के अनेक राज्यों में भाजपा की सरकारें बनी। लगातार दूसरी बार केंद्र में बीजेपी की सरकार बनी। फिर जेपी नड्डा जी के नेतृत्व में भाजपा पंचायत से लेकर पार्लियामेंट तक और सशक्त हुई। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে চরম বিতর্কের আবহে জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। এসআইআর নিয়ে এই প্রথম সুপ্রিম গুঁতো খেয়েছে কমিশন। পশ্চিমবঙ্গে এসআইআর মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ গতকাল নির্দেশ দিয়েছে যে সব ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে তথ্যের অসঙ্গতির জন্য হিয়ারিং এর নোটিশ পেয়েছেন। তারা নিজের সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিএলও বা বুথ স্তরের এজেন্টকে শুনানির সময় নিয়ে যেতে পারেন, এমনকি নিজের আত্মীয় স্বজনের পাশাপাশি কোনো বিএলওকে তার হয়ে শুনানিতে নথি জমা দেওয়ার জন্য মনোনীত করতে পারেন। মহামান্য প্রধান বিচারপতি স্বয়ং মন্তব্য করেছেন, যদি কাউকে নোটিশ জারি করা হয় এবং তিনি যদি বলেন ওই বিএলও আমাকে সাহায্য করবেন, তাহলে তাকে কেন নিয়ে যেতে পারবেন না? তৃণমূল ঠিক এটাই চাইছিল বলেই গতকাল কলকাতার উপকণ্ঠে বারাসাতের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক দাবি করেন বিজেপির এসআইআর গেম ওভার। তৃণমূলের দাবি মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। এজেন্টদেরও শুনানি কেন্দ্রে থাকার অনুমতি দেওয়া হয়েছে। 1 কোটি নামকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, সেটা বেঁচে গেল। এই জয় বাংলার মানুষের জয়। 58 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন 1,36,00,000 মানুষের কাছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ ধরিয়ে অন্য পথে ভোটার তালিকা ছাঁটাইয়ের চেষ্টা চলছে। এই 2 মাসে প্রায় 92 জন মানুষ এসআইআর এর ভয় প্রাণ দিয়েছেন। এরই প্রতিবাদে আমরা আদালতে গেছিলাম। বিজেপি চেয়েছিল যারা ওদের ভোট দেয় না তাদের ওরা জব্দ করবে, তাই 1 কোটি নাম বাদ দিতে চেয়েছিল। আজকে সুপ্রিম কোর্ট ওদের ভোগ আটটা করে দিল। মূল খবর থেকে এবার চলুন রাজনৈতিক বিশ্লেষণে যাই। আমাদের যতটুকু বোঝার ক্ষমতা, যতটুকু রাজনৈতিক বাস্তবতা ধরতে পারি, তাতে মনে হয় আজ 2-4টে কঠিন কথা বলা দরকার। এর আগের বার 2021 সালের 26শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন ঘোষণা করেছিল কমিশন। এবারও ধরে নেওয়াই যায় সময়টা খুব আলাদা হবে না, বড়জোর 2-1 দিন এগিয়ে ঘোষণা হতে পারে। কিন্তু সমস্যা সময়সূচি নয়, কারণ এখন মোদিজির কাছে নির্বাচনী আদর্শ আচরণবিধির আর কোনো মূল্যই নেই। সংবিধান, নিয়ম, গণতান্ত্রিক শালীনতা এই সবকিছুই তার রাজনীতির পথে নামমাত্র বাধা। আচার সংহিতার মাঝখানেই উনি টাকা বিলোতে শুরু করেন, নতুন স্কিম ঘোষণা করেন, নিজের ঘরের লোক কমিশনের মাথায় বসে আছেন। তখন এত নিয়ম কানুনে কার কি যায় আসে? নির্বাচন কমিশন এই সব দেখে কড়া পদক্ষেপ করবে। আজকের ভারতবর্ষে সেই আশা দুরাশা। শাসকের মনের কথায় কমিশন চলবে, এটাই আজকের বেদনাদায়ক সত্যি। কিন্তু একটা বিষয় লক্ষ্য করার মতন, আগের বার যখন নির্বাচন হয়েছিল তখন একসঙ্গে 5টা রাজ্যে ভোট হয়েছিল: অসম, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরল আর পুদুচেরি।
আর সেখানে দেখা গিয়েছিল একটা অদ্ভুত ব্যাপার। তামিলনাড়ুতে 234টি আসন, কেরলে 140টা আসন, এই দুটো রাজ্যে এক ফেজে ভোট হয়েছে, একদিনেই গোটা রাজ্যে নির্বাচন সেরে ফেলা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের 294টি আসন, তামিলনাড়ুর চেয়ে মাত্র 60টি বেশি। তখন 8 ফেজে ভোট হয়েছিল। অজুহাত দেওয়া হয়েছিল দীর্ঘ পর্বে ভোট হবে, করোনা সংক্রমণের ভয়। 27 মার্চ প্রথম দফার ভোট হয়েছিল, ভোট শেষ হয়েছিল 29 এপ্রিল, কাউন্টিং হয়েছিল 2রা মে। প্রায় 1 মাস ধরে ভোট চলেছিল বাংলায়। 8 দফায় বঙ্গের ভোট করিয়ে নির্বাচন কমিশন প্রবল সমালোচনার মুখে পড়লেও আজও তারা এই নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেয়নি। আসল কথা হলো, এর কোনো প্রশাসনিক প্রয়োজনই ছিল না, ছিল সম্পূর্ণ রাজনৈতিক হিসেব। আজ কেন্দ্রীয় শাসকদের মনে হচ্ছে 5 বছর আগে বেশি দফায় ভোট করানোর সুফল ঘরে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই এবার বঙ্গে 3 দফার ভোট চাইছে তারা। সাম দাম দণ্ড ভেদ, কৌটিল্যের এই মন্ত্রেই বিজেপির নির্বাচনের বাসর রচনা করে। ভোটে গড়মেল করতে হলে নিয়ম নীতির ধার ধারতে হয় না, এটাই তাদের বাস্তব কৌশল। প্রথমে সাম মানে শান্তিপূর্ণ আলোচনায় নিজের অবস্থান বুঝিয়ে দেওয়া, এতে কাজ না হলে দান মানে আলোচনায় হবে না বুঝতে পারলে অর্থ উপহার উপঢৌকনে ভোটারকে প্রলুব্ধ করা, দানেও কাজ না হলে দণ্ড মানে শাস্তি, বল প্রয়োগ, হতে পারে তা আইনি বা অন্য কোনোভাবে মানসিক চাপ, অনেকটা যেমন এসআইআর পর্বে বাংলায় হচ্ছে। যা উপলব্ধি করে সুপ্রিম কোর্ট গতকাল তাদের পর্যবেক্ষণে কমিশনের উদ্দেশ্যে বলেছে, সাধারণ মানুষের ধকল এবং চাপের দিকটা দেখুন। 1 কোটির বেশি মানুষকে নোটিশ জারি করা হয়েছে। যাই হোক, দণ্ডতেও যদি কাজ না হয়, তারপর রয়েছে ভেদ মানে বিভেদ সৃষ্টি করা, শত্রুপক্ষের মধ্যে ফাটল ধরানো, তাদের গোপন তথ্য জেনে নেওয়া বা তাদের একতা নষ্ট করে দেওয়া, ডিভাইড অ্যান্ড রুল। মোদিজির আরো একটা প্রিয় কৌশল রয়েছে। নিয়ম বলছে পরশু ভোট হলে আজ বিকেল 5টায় প্রচার বন্ধ, কিন্তু মোদিজি কি করেন? ভোটের দিন পাশের বিধানসভা কেন্দ্রে গিয়ে প্রচার চালান। তার ধারণা এটা নাকি খুব স্মার্ট চাল। কিন্তু প্রশ্ন হলো, দেশের সর্বোচ্চ পদে বসে যদি কেউ পাড়া স্তরের রাজনীতিতে নেমে আসেন, তাহলে সেটা স্মার্টনেস নয়, গণতন্ত্রের অবক্ষয়। এগুলো হয়তো নির্বাচনে জেতার কৌশল হতে পারে, কিন্তু দেশের গণতন্ত্রের জন্য এটা ভয়ঙ্কর সংকেত। 2 দিন আগে মালদা আর সিঙ্গুর থেকে প্রধানমন্ত্রী যে ন্যারেটিভ সেট করতে চেয়েছেন, জঙ্গলরাজ, আইন শৃঙ্খলা ইত্যাদির বাইরে যেটা মূল, সেটা অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলে চলেছেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে একজনও অনুপ্রবেশকারীকে এখানে রাখা হবে না। তৃণমূল অবশ্য পাল্টা এমন দাবি কখনো করেনি যে ঠিক অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই বাংলায়। সবটাই আসলে ভোট ব্যাংকের খেলা। ধরে নিচ্ছে প্রচুর অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে এসেছে। কোথা থেকে এসেছে? মূলত বাংলাদেশ থেকে এসেছে বাংলাভাষী মুসলমান এবং মায়ানমার থেকে রোহিঙ্গারা। এত নাকি ঘুষপেটিয়া ঢুকে গেছে যে বাংলায় ডেমোগ্রাফিটাই পাল্টে গেছে। ধরে নিলাম তাদের কথাই সত্যি, কিন্তু যদি তাই হতো, জনসংখ্যায় সেটা রিফ্লেক্টেড হতো। গত বছরের জুলাই মাসে কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ ম্যাক্রো অ্যান্ড ফিস্কাল ল্যান্ডস্কেপ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল শীর্ষক রিপোর্টে জানায়, গত 1 দশকে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার 1%-এরও কম, 0.9%। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির তার চেয়েও কম, 0.5%। মানে জাতীয় হারের চেয়ে বাংলায় জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় অর্ধেক। এর অর্থ কি? একদিকে বাংলায় অনুপ্রবেশকারী ঢুকছে, অথচ জনসংখ্যা বাড়ার বদলে কমে যাচ্ছে। 1980 সালে বিজেপির জন্মলগ্ন থেকে অনুপ্রবেশ তাদের অন্যতম নির্বাচনী হাতিয়ার। এটা এমন এক নির্বাচনী দাওয়াই যা একই সঙ্গে স্পর্শকাতর এবং দীর্ঘস্থায়ী। আসল খেলার আখ্যান তৈরি। ন্যারেটিভ আর ট্রুথ এক নয়, বরং এই দুয়ের মধ্যে বিরোধী থাকে বেশি। সেই বাজপেয়ী আডবাণীর জামানায় বিজেপি যখন বিরোধী দল ছিল, তখন থেকেই তারা এই ইস্যুকে অন্যতম প্রধান রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তারা অনুপ্রবেশকে জাতীয় নিরাপত্তা এবং জনতান্ত্রিক পরিবর্তন বা ডেমোগ্রাফিক চেঞ্জের হুমকি হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু প্রশাসনিকভাবে এর সমাধান বা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেশ করার ক্ষেত্রে ততটাই ধোঁয়াশা রয়ে গেছে। সত্যিটা হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা সত্ত্বেও বিএসএফ দশকের পর দশক ধরে অনুপ্রবেশের যে পরিসংখ্যান দিয়ে আসছে, তা অনেক সময় বিজেপির রাজনৈতিক বক্তৃতার পরিসংখ্যানের সাথে মেলে না।
পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়ে অসম বা বিহারে অনুপ্রবেশকারী শনাক্তকরণের কাজ শুরু হলেও পর্বতের মুশিক প্রসব ছাড়া আর কিছু হয়নি। প্রায় 1600 কোটি টাকা খরচ করে অসমে এনআরসি করার পর দেখা গেল যে 19 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। তাদের মধ্যে সিংহভাগই হিন্দু বা মূল ভারতীয় নাগরিক বলেই দাবিদার, অর্থাৎ গিজগিজ করছে ঘুষপেটিয়া। এই তথ্য কার্যত মুখ থুবড়ে পড়ে। এরপর দেখুন বিহারে কি হয়েছে। বিহারের পূর্ণিয়া বা কাটিহারের মতন সীমান্তবর্তী জেলাগুলোতে এসআইআর এর মাধ্যমে অনুপ্রবেশকারী খোঁজার চেষ্টা হয়েছে, কিন্তু প্রশাসনিকভাবে কতজন বিদেশি শনাক্ত হয়েছে তার কোনো স্বচ্ছ বা চমকপ্রদ তথ্য সরকার আজও জনসমক্ষে আনতে পারেনি। আসলে অনুপ্রবেশ ইস্যুটি যতটা না অনুপ্রবেশকারী তাড়ানোর জন্য, তার চেয়ে অনেক বেশি ভোটের ধর্মীয় মেরুকরণ, হিন্দিতে যাকে বলে ধ্রুবীকরণের জন্য। হিন্দু ভোটারদের মনে একটা কাল্পনিক ভয় তৈরি করার জন্য ব্যবহার করা হয়, যাতে ভোটটা একই ছাতার তলায় জমা হয়। শুধু তাই নয়, অনুপ্রবেশ ইস্যু উন্নয়ন, চাকরি বাকরি, জিনিসপত্রের আকাশ ছোঁয়া দামের মতন জরুরি বিষয় থেকে নজর ঘুরিয়ে দিতেও সাহায্য করে। এর চেয়েও বেশি দুর্ভাগ্যজনক যে কথা আরজেডি দলের তাত্ত্বিক নেতা মনোজ ঝা বলেছিলেন যে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী নিজেই দেশের ফেডারেল কাঠামোর একটি রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছেন সেই রাজ্য নাকি অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে, সেই রাজ্য জমি না দেওয়ায় কাঁটা তার বসানো যাচ্ছে না। এর চেয়ে বড় ভাওতা কিছুই নেই। তৃণমূলের বিরুদ্ধে অনেক কিছু বলার আছে। দলে দুর্নীতি, স্বজন পোষণ, পরিবারতন্ত্র, প্রশাসনিক গাফিলতি, নেতা মন্ত্রীদের বিরুদ্ধে অজস্র দুর্নীতির অভিযোগ। কিন্তু ধোয়ার তুলসী পাতা কে? স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র আন্তর্জাতিক ক্রিকেট সংগঠনের সর্বোচ্চ পদে। সেখানে কত সহস্র কোটি টাকার খেলা চলে কারোর জানা নেই। স্বয়ং প্রধানমন্ত্রীর আপন ভাই পঙ্কজ মোদী, তিনি গুজরাট সরকারের তথ্য এবং জনসংযোগ দপ্তরে গ্রুপ সি থেকে কর্মজীবন শুরু করেছিলেন। সেখান থেকে গ্রুপ সি, গ্রুপ বি হয়ে 2016 সালে ক্লাস 1 অফিসার হিসেবে অবসর নেন। গুজরাট কংগ্রেসের পক্ষে প্রেস কনফারেন্স করে অভিযোগ তোলা হয়েছে যে অবসরের পর পঙ্কজ মোদীকে একটি বিশেষ পদে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার, যেখানে তিনি দৈনিক 10,000 টাকা অর্থাৎ মাসে প্রায় 3 লক্ষ টাকা পারিশ্রমিক পান। সরকারি নথি বলছে প্রধানমন্ত্রীর ভাই এটি বেতন হিসেবে নয়, কনসালটেন্ট হিসেবে সাম্মানিক পান। কি তার কাজ? ট্যাবলো এক্সপার্ট। প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্য পথে কোন রাজ্যের ট্যাবলো প্রদর্শিত হবে তা নির্বাচনের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি থাকে। পঙ্কজ মোদী গুজরাটের ট্যাবলোর ডিজাইন এবং উপস্থাপনার ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন। সেই সূত্রেই তাকে কেন্দ্র ট্যাবলো কমিটিতে আমন্ত্রিত বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করা হয়েছে। অভিযোগ উঠেছে যে পঙ্কজ মোদীর প্রভাবের কারণে গত কয়েক বছর ধরে গুজরাটের ট্যাবলো নিয়মিত সুযোগ পাচ্ছে, পুরস্কার জিতছে, যেখানে পশ্চিমবঙ্গ বা অন্যান্য বিরোধী শাসিত রাজ্যের ট্যাবলো বারবার বাতিল হচ্ছে। তো এই হলো ব্যাপার। কম্বলের পশম বাঁচতে শুরু করলে সেটা বিছানার চাদর হয়ে যায়, আমরা সবাই জানি। হাতে থাকলো রাজনীতির প্রশ্ন। সিঙ্গুরে টাটাদের মাঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সিঙ্গুরে শিল্প ফেরানো সম্পর্কে একটি কথাও বলেননি। শুধু বলেছেন এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সেটার উন্নতি হলে, আইনের শাসন ফিরলে তারপর বিনিয়োগ আসবে। বিজেপি না এলে নাকি সেই আইনের শাসন বাংলায় প্রতিষ্ঠিত হবে না। পাল্টা প্রশ্ন হতে পারে কোনটা বিজেপির সুশাসন? তারা আইনের শাসন বলতে কি বোঝে? আইনের শাসন মানে বুলডোজারের শাসন। আদালতের রায়ের তোয়াক্কা না করেই প্রশাসন মনে করলে কারোর ঘরবাড়ি ভেঙে দিতে পারে। এই প্রশ্ন আমাদের নয়, স্বয়ং সুপ্রিম কোর্টের। শুধু সংখ্যালঘুদের সম্পত্তি কেন? বারাণসীর মণিকর্ণিকা ঘাটে যেটা চলছে সেটা আইনের শাসন। সেই 1780 সালে, মানে প্রায় 250 বছর আগে, কাশী বিশ্বনাথ মন্দিরের আধুনিক রূপদান করেছিলেন রানী অহল্যাবাই হোলকার। মণিকর্ণিকা ঘাটে পুনরুজ্জীবন এবং আধুনিকীকরণ প্রকল্পের অংশ হিসেবে সেখানে অহল্যাবাই হোলকারের বড়সড় মূর্তিটি ভেঙে ফেলা হলো কেন? বিতর্কের ঠেলায় সরকারিভাবে জানানো হয়েছে রানী হোলকরের একটি বিকল্প বড় মূর্তি স্থাপন করে দেওয়া হয়েছে। কিন্তু ভাঙা হলো কেন? কারণ সেখানে রিয়েল এস্টেট হবে, টাটাদের 5 তারা হোটেল হবে, 10,000 টাকা বেতনে হয়তো স্থানীয় কিছু যুবক বা যুবতী সিকিউরিটি গার্ড কিংবা রিসেপশনিস্টের চাকরি পাবেন। কিছুদিন পরে সেই চাকরিও ছাঁটাই হবে। আদিত্যনাথের সরকার দাবি করছে মণিকর্ণিকা ঘাটে শবদাহের জন্য আসা মানুষদের ভিড় নিয়ন্ত্রণ, আধুনিক বিশ্রামাগার, শৌচালয় এবং ক্যাফেটেরিয়া তৈরি করা হচ্ছে। এটি একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে যাতে আরো উন্নত হয়।
অন্যদিকে স্থানীয়দের অভিযোগ কাশীর যে আদি গলি এবং প্রাচীনত্ব ছিল তা কর্পোরেট স্বার্থে নষ্ট করা হচ্ছে। ঘাটের ঐতিহাসিক মেজাজ হারিয়ে গিয়ে সেখানে আধুনিক কংক্রিটের জৌলুস এবং বাণিজ্যিকীকরণ প্রাধান্য পাচ্ছে। অতএব কোনটা আইনের শাসন? সহজ উত্তর, যেটা শাসকের নজরে সঠিক। প্রধানমন্ত্রী এসে তৃণমূলের বিরুদ্ধে মহাজঙ্গল রাজের অভিযোগ করলেও বাস্তবটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অন্তত দুটো বড় অ্যাডভান্টেজ রয়েছে। প্রথমত, বিজেপি নিজেই মমতার হাতে ইস্যু তুলে দেয়। দিল্লিতে যখন এফআইআর করা হলো বাংলা ভাষীরা নাকি বাংলাদেশি, এই কথাটা মমতার হাতে প্রথম বড় রাজনৈতিক অস্ত্র তুলে দিল। এরপর সংসদে মোদিজির সেই বঙ্কিমদা হয়তো আরেকটু হলে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ডোনাল্ড ট্রাম্পের মতন মাই ফ্রেন্ড বলে ফেলতেন। তিনি বুঝতেই পারেননি যে তিনি সরাসরি বাংলার আত্মসম্মান আর গর্বের ওপর হাত দিচ্ছেন। 5 বছর আগে খাস কলকাতায় অমিত শাহের রোড শো এর সময় সেদিন কলেজ স্ট্রিটে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। সেদিন দিল্লির এক নেতা ঈশ্বরচন্দ্রকে বিদ্যাজি সাগর বলে উল্লেখ করে লোক হাসিয়েছিলেন। বিদ্যাসাগর, রামমোহন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু এরা বাংলার অহংকার। এখানে এইসব নিয়ে হালকা বা কৃত্রিম ব্যবহার মানুষ সহ্য করে না। একই কথা খেলাধুলোর ক্ষেত্রেও, বিশেষত ফুটবল। বাংলায় ফুটবল আবেগ, অথচ খোদ কেন্দ্রের ক্রীড়ামন্ত্রী মোহনবাগানকে মোহন বেগুন বললেন বারবার। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইল কয়েকদিন ধরে। এই ধরনের অর্ধশিক্ষিত এবং অবিবেচক আচরণে বাংলায় সম্মান পাওয়া যায় না, উল্টে হাসির পাত্র হতে হয়। কারণ বাঙালি সামগ্রিকভাবে আবেগপ্রবণ, সংস্কৃতি মনস্ক, খেলাপ্রেমী এবং অত্যন্ত সৃজনশীল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় সুবিধা হলো ইস্যু তাকে খুঁজে নিতে হয় না, বিজেপি নিজে হাতে সেটা তুলে দেয়। গতবার মোদিজি নিজেই রবীন্দ্রনাথ ঠাকুর সাজতে গেছিলেন। এখন হয়তো কেউ তাকে বুঝিয়েছেন রবীন্দ্রনাথ সেজে বাংলায় খেলা জমে না। হতে পারে এবার তিনি বাংলায় নেতাজির বেশে দিল্লি চলভঙ্গিতে প্রচারে নামবেন। কোনো নিশ্চয়তা নেই, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। প্রধানমন্ত্রী প্রচারে গিয়ে যে রাজনীতি করে চলেছেন তা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী। শুধু তাই নয়, এটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক, সর্বোপরি সরাসরি বেআইনি। দেশের প্রধানমন্ত্রী কিভাবে বলতে পারেন ডাবল ইঞ্জিন সরকার না হলে উন্নয়ন হবে না? নির্বাচন কমিশনের কথা বাদ দিন, বরং আদালতের উচিত কড়া হস্তক্ষেপ করা। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা, আপনি কোন যুক্তিতে এসব বলছেন? কোন যুক্তিতে আপনার দলের নেতারা বারবার বলেন আমাদের ভোট না দিলে কিছুই হবে না? এই কথা শুধু অযৌক্তিক নয়, বিপজ্জনক প্রবণতা। দেশের প্রধানমন্ত্রী কি করে ইঙ্গিতে বলতে পারেন এই কথা যে তার দলকে ভোট দিলে তবেই সেই রাজ্যের উন্নয়নে কেন্দ্র টাকা পয়সা দেবে, না হলে দেবে না? এর কোন ধরনের যুক্তরাষ্ট্র? এত বিরোধিতা সত্ত্বেও, মতাদর্শগতভাবে দুই ভিন্ন মেরুর বাসিন্দা হওয়া সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের নির্বাচিত মেয়র জোহরান মামদানিকে হোয়াইট হাউসে ডেকে বলে দিয়েছেন নিউ ইয়র্কের উন্নয়নের প্রশ্নে কোনো কার্পণ্য করবে না তার প্রশাসন। সবশেষে 3টি জরুরি প্রশ্ন। 1, দেশের প্রধানমন্ত্রী যদি প্রকাশ্যে বলেন আমাদের সরকার না হলে উন্নয়ন হবে না, তাহলে সেটা কি ভোট চাওয়া নাকি সংবিধানকে ব্ল্যাকমেল করা? 2, কেন্দ্রীয় সংস্থা যদি বিরোধী রাজ্যে ঢুকলেই রাজনৈতিক অস্ত্র হয়ে যায়, তাহলে আইন আর প্রতিহিংসার সীমারেখাটা কোথায়? 3, বাংলার সংস্কৃতি, ভাষা আর আবেগকে বারবার অপমান করেও যদি কেউ ভাবে এখানে বাইরে থেকে স্ক্রিপ্ট লিখে ভোট জেতা যাবে, তাহলে সে কি বাংলাকে একবারও বুঝেছে? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।